আধুনিককালের যুদ্ধের গুরুত্বপূর্ণ অস্ত্র হল মিসাইল, যার বাংলা অর্থ ক্ষেপণাস্ত্র। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ইংরেজিতে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা সংক্ষেপে আইসিবিএম হল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে আঘাত হানতে সক্ষম। আইসিএম বলা হয় সেই সকল মিসাইলকে যাদের পাল্লা 5500 কিলোমিটারেরও বেশি। উৎক্ষেপণ থেকে লক্ষ্যবস্তু পর্যন্ত এর গতিপথ উপবৃত্তাকার হওয়ার ফলে এই ক্ষেপণাস্ত্রকে বলা হয় ব্যালিস্টিক। নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী রাষ্ট্র আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং ভারত পরীক্ষামূলকভাবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উদ্দেশ্য হল দূরবর্তী স্থানে পারমাণবিক বোমার সাহায্যে আঘাত হানা। এখনকার সময়ের ক্ষেপণাস্ত্রগুলো হল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকলস বা MIRVs, অর্থাৎ তারা অনেকগুলো বোমা নিয়ে গিয়ে একাধিক স্থানে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রকে ভাগ করা হয়ে থাকে তার পাল্লা অনুযায়ী, যেরকম স্বল্প পাল্লা, মাঝারি পাল্লা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হিসেবে। দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। 7000 কিলোমিটার দূরেও এর ভুল হয় মাত্র কয়েকশো ফুট। বন্ধুরা, ইতিহাসে ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহার করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। হিটলারের নাজি জার্মান বাহিনী 1944 এবং 1945 সালে লন্ডনে আঘাত হানে কয়েক হাজার V1 এবং V2 ক্ষেপণাস্ত্র দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে শুরু হয় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার। 1960 সালের দিকে রাশিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অ্যাটলাস এবং DR-7 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সেনাবাহিনীতে সংযোজন করে। ঠিক একইভাবে আমেরিকা উদ্ভাবন করে LGM-30, মিনিটম্যান, পোলারাইজ এবং স্কাইবোল্ট প্রভৃতি ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, মজার ব্যাপারটি হচ্ছে ক্ষেপণাস্ত্রের সাথে শুরু হয় ক্ষেপণাস্ত্র প্রতিরোধের উপায় খোঁজা। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা যুদ্ধের সময় অবস্থা এমন বেগতিক দাঁড়ায় যে 1970 সালের দিকে এসে সবাই সম্ভাব্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র যুদ্ধ নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সম্ভাব্য এই যুদ্ধের নাম হয় মিউচুয়াল অ্যাসার্ট ডিস্ট্রাকশন। 1972 সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন ICBM বিরোধী একটি চুক্তি স্বাক্ষর করে। 1972 সালে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা স্বাক্ষর করে স্ট্র্যাটেজিক আর্মস কন্ট্রোল ট্রিটি বা SALT I, যা ছিল মূলত ICBM বিরোধী চুক্তি। 1980 সালে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগান শুরু করেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম ছিল স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যা তারকা যুদ্ধে নামে খ্যাত। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে ঠান্ডা যুদ্ধ থেমে গেলেও ক্ষেপণাস্ত্র উৎপাদন থেমে যায়নি। আমেরিকা এবং রাশিয়ার দেখাদেখি বিভিন্ন দেশ সে সময় পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরিতে মনোযোগ দেয়। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা এবং নাগাসাকিতে যে বোমা ব্যবহার করা হয়েছিল তা ফেলা হয়েছিল মূলত বিমান থেকেই, কিন্তু বর্তমান আধুনিক সময় তা কোনোভাবেই করা সম্ভব নয়, কারণ বিমান নিয়ে শত্রু এলাকায় পরমাণু বোমা ফেলতে গেলে সারফেস টু এয়ার মিসাইল বা SAM-এর বাধার সম্মুখীন হতে হবে এবং পরমাণু বোমা হামলার সম্ভাবনা অনেকাংশই কমে যাবে, যার ফলে তৈরি করা হয় ICBM। বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক আধুনিক পরমাণু যুদ্ধে কেন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা ICM-এর ব্যবহার করা হবে। নাম্বার 1, জ্বালানি বা প্রোপেলেন্ট বাহিত অংশ। নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বয়ে নিয়ে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয় রকেট বা জেট ইঞ্জিন। এই ইঞ্জিনে তরল বা কঠিন উভয় ধরনের জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাত হানার বিভিন্ন স্তরে আলাদা আলাদা ইঞ্জিন ব্যবহার করা হয়। নাম্বার 2, লক্ষ্যবস্তুতে আঘাত হানার নির্দেশনা বা গাইডেড সিস্টেম। সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের বিকিরণ রশ্মি যেমন ইনফ্রারেড রশ্মি, বেতার তরঙ্গ, লেজার প্রভৃতি নির্দেশনা ব্যবহার করে থাকে। লক্ষ্যবস্তুর বিকিরণ, ক্ষেপণাস্ত্রের নিজস্ব বিকিরণ বা অন্য কোথাও থেকে আসা বিকিরণের নির্দেশনায় ক্ষেপণাস্ত্র এগিয়ে চলে লক্ষ্যবস্তুর দিকে। অনেক সময় টেলিভিশন ক্যামেরা ব্যবহার করেও ক্ষেপণাস্ত্রের নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। ক্যামেরার সেন্সর লক্ষ্যবস্তুর চিত্র পাঠিয়ে দেয় উৎক্ষেপণ স্থলে, যেখানে অপারেটর কিংবা স্বয়ংক্রিয় কম্পিউটার যে চিত্রকে বিশ্লেষণ করে আঘাত হানার সিদ্ধান্ত নিয়ে থাকে। টার্গেটিং সিস্টেম পদ্ধতিতে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম বা INS বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বা GPS ব্যবহার করে মিসাইল এবং লক্ষ্যবস্তুর অবস্থান নির্ণয় করে বেতার তরঙ্গ বা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে ক্ষেপণাস্ত্রের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। বন্ধুরা, বিস্ফোরকের অংশ পেলোড, এটি হলো মিসাইলের বিস্ফোরক অংশ। একটি বা অনেকগুলো বোমা বহন করে থাকে এই সময়। প্রতিটি ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পারমাণবিক বোমা, যা এক একটি ওয়ারহেড হিসেবে পরিচিত।
অনেকগুলো ওয়ারহেড বয়ে নিয়ে গিয়ে পৃথকভাবে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, আইসিবিএম এর গতিপথ রয়েছে 3টি পর্যায়ে। প্রথমত উৎক্ষেপণ বা বুস্ট থেকে 3 থেকে 5 মিনিটের মধ্যে তা বায়ুমণ্ডলে ছড়িয়ে সেকেন্ডে 7 কিলোমিটার বেগে উঠে যায় এবং 150 থেকে 400 কিলোমিটার উপরে লো আর্থ অরবিটে পৌঁছায়। এবং উপবৃত্তাকার পথ বা ব্যালিস্টিক পর্যায় হলো বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করার আগ পর্যন্ত। এর স্থায়িত্ব আনুমানিক 25 মিনিট। বন্ধুরা, সবশেষ রি এন্ট্রি বা এই পর্যায়ে 100 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলে ঢুকে সেকেন্ডে 4 কিলোমিটার বেগে তা মাত্র 2 মিনিটে আঘাত আনতে সক্ষম লক্ষ্যবস্তুতে। অর্থাৎ আইসিবিএম দিয়ে রাশিয়ার মস্কো থেকে আমেরিকার নিউ ইয়র্কে হামলা চালাতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিট। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক বিভিন্ন দেশের সাম্প্রতিককালের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে। রাশিয়া 2011 সালে সংযোজিত RS-24 হল রাশিয়ার সাম্প্রতিকতম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। 10,500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 4 থেকে 6টা পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। 47 টন ওজনের এই ক্ষেপণাস্ত্রের পেলোডের ওজন হল 1 থেকে 2 টন। রাশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হল RSM-56 বুলাভা। 10টি পারমাণবিক বোমার ওয়ারহেড থাকে এই ক্ষেপণাস্ত্রে। বন্ধুরা, এছাড়াও রাশিয়ার আছে R-36 স্যাটান বা শয়তান নামের একটি আইসিবিএম, যে ক্ষেপণাস্ত্র দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে হামলা চালাতে সক্ষম। বন্ধুরা, আর এই ক্ষেপণাস্ত্রটি গ্রাউন্ড বেস, মোবাইল বেস এবং সাবমেরিন থেকেও হামলা চালাতে সক্ষম। যুক্তরাষ্ট্রের প্রধান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হল মিনিটম্যান 3। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 13,000 কিলোমিটার, ওজন প্রায় 35 টন এবং 18.5 মিটার লম্বা। এছাড়াও আমেরিকার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের নাম হচ্ছে মিনিটম্যান 4 এবং ট্রিডেন্ট D5, যা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এবং এর পাল্লা 12,000 কিলোমিটারেরও বেশি। এই ক্ষেপণাস্ত্রের পরবর্তী সংস্করণ উন্নততর প্রযুক্তির ট্রিডেন্ট E6, যা 2030 সাল নাগাদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সংযোজন করা হবে। বন্ধুরা, এর পরের দেশটি হচ্ছে চীন। চীনের অস্ত্র ভাণ্ডার অত্যন্ত গোপনীয়। চীনের প্রধান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হল DF-5, যা প্রায় 13,000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ চীন এই ক্ষেপণাস্ত্র দিয়ে চীনের বেইজিং শহর থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আক্রমণ করতে পারবে। এই ক্ষেপণাস্ত্র প্রায় 32 টন ওজনের পেলোড বয়ে নিয়ে যেতে সক্ষম। এছাড়াও চীনের সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হচ্ছে JL-2, যার রেঞ্জ 8,000 কিলোমিটার পাল্লার এবং একাধিক ওয়ারহেড সংযোজিত। ফ্রান্স 300 এর বেশি ওয়ারহেড সংবলিত ক্ষেপণাস্ত্রের অধিকারী। ফ্রান্সের অবস্থান যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরেই। ফ্রান্সের প্রধান ক্ষেপণাস্ত্র হচ্ছে সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য M51, 8,000 কিলোমিটার পাল্লার 13.5 মিটার দৈর্ঘ্যের এই ক্ষেপণাস্ত্রের ওজন 53 টন এবং তা 6টি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। গ্রেট ব্রিটেনের রয়েছে আমেরিকার তৈরি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। কেবলমাত্র সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ব্রিটেন নিজেই তৈরি করে থাকে। শুধুমাত্র পারমাণবিক ওয়ারহেড ছাড়া মূল ক্ষেপণাস্ত্রটি আমেরিকার কাছ থেকে কিনে থাকে ব্রিটেন। ভারত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5 সফল পরীক্ষা চালানোর মধ্য দিয়ে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী 6ষ্ঠ দেশ ভারত। অগ্নি-5 ক্ষেপণাস্ত্রের পাল্লা 5,000 কিলোমিটারেরও বেশি, 17 মিটার লম্বা, 2 মিটার পরিধি এবং 50 টনের ওজনের এই ক্ষেপণাস্ত্র 1 টন ওজনেরও বেশি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এছাড়াও পাকিস্তানের আবাবিল এবং শাহিন 3 নামের পারমাণবিক ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার রেঞ্জ 3,000 কিলোমিটার। ইসরায়েলের আইসিবিএম সম্পর্কে রহস্যের যেন শেষ নেই। তবে ইসরায়েলের রয়েছে জেরিকো 3 নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, যা দিয়ে তারা পারমাণবিক হামলা চালাতে সক্ষম। এছাড়াও উত্তর কোরিয়ার হাওসং 15 নামের অত্যাধুনিক আইসিবিএম রয়েছে, যার রেঞ্জ 13,000 কিলোমিটারেরও বেশি। এই ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং থেকে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে পরমাণু হামলা চালাতে পারবে উত্তর কোরিয়া। বন্ধুরা, অনেকেই পরমাণু বোমাকে অভিশপ্ত মনে করলেও পৃথিবীর শান্তি রক্ষায় পরমাণু বোমার গুরুত্ব অপরিসীম। কেননা কোনো দেশের যদি পরমাণু বোমা থাকে তাহলে সেই দেশকে কোনোভাবেই কোনো দেশ আক্রমণ করতে পারবে না এবং চাইবেও না। কেননা সেই দেশ যদি যুদ্ধে হেরে যায় তাহলে সে পরমাণু বোমা ব্যবহার করবে এবং যে আক্রমণ করবে সেও ধ্বংস হবে এবং যে আক্রমণের শিকার হবে সেও ধ্বংস হবে। এই জন্যই অনেক বিশ্লেষক পরমাণু বোমাকে পৃথিবীর শান্তি বজায় রাখার চাবিকাঠি হিসেবে মনে করে থাকেন।